আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। উনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল উপস্থিত রয়েছেন। ছাত্র রাজনীতি এবং সময় থেকে অনুজ প্রতিম সহকর্মী, এখন দেশের রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল উপস্থিত রয়েছেন। আমার আরেক ছোট ভাই, কিন্তু ছাত্র রাজনীতির শুরু থেকে আমরা যাদেরকে পেয়েছি, কামরুল ইসলাম সজল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, এখানে উপস্থিত রয়েছেন। ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট জননেতা মীর শরাফত আলী সপু উপস্থিত রয়েছেন। ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া সাহেব উপস্থিত রয়েছেন। সাবেক সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতির খুরশেদ আলম মিয়া, আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষজন। আর তৌহিদ সহ সবাই এখানে রয়েছেন। আমার ভাগনা ব্যারিস্টার মিলন রয়েছে, অনেকে রয়েছে। সবার নাম বললে অনেক সময় চলে যাবে। সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক প্রীতি জানাচ্ছি। আজকে আমাদের সত্যি গভীর বেদনার দিন, আমাদের কষ্টের দিন সকল জাতীয়তাবাদী শক্তি, এদেশের সমগ্র দেশপ্রেমিক মানুষের জন্য। কারণ একজন মানুষ যিনি তার জীবদ্দশায়, যখনই দেশ ক্রান্তিকালে পড়েছে, তখনই তিনি দেশের সেই ক্রান্তিকালে মুক্তির দিশারি হিসাবে, আলোকবর্তিকা হিসাবে, বাতিঘর হিসাবে তিনি সামনে এসেছেন। তিনি রাজনীতিও করতেন না। ৭১ সালে একজন পেশাজীবী মানুষ, সেনাবাহিনীর মেজর, কিন্তু যখন দেখছেন যাদের যে দায়িত্ব পালন করার কথা রাজনীতিবিদদের, সেই দায়িত্ব তারা পালন করছেন না, তখন কিন্তু জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে তারা স্বাধীনতা চায়। কারণ এই দেশের সকল অধিকার পশ্চিমারা হরণ করেছে। মানুষ একেবারে উত্তপ্ত, মানুষ বারুদ, মানুষ প্রস্তুত, কিন্তু রাজনৈতিক কোনো দিক নির্দেশনা নেই। ঠিক সেই মুহূর্তে একজন মেজর আপনার বেতার কেন্দ্র চট্টগ্রাম কালুরঘাট, সেখান থেকে ঘোষণা দিলেন। মানুষ যেন হঠাৎ বারুদের স্তূপে একটু আগুন দিলে দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি জ্বলে উঠল। তরুণ, ছাত্র, শ্রমিক একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। শেখ হাসিনা মানতে চান না, শেখ হাসিনা কিছুই মানতে চান না, শুধু ক্ষমতা চান, শুধু দেশের মানুষের টাকা পাচারের করতে চান। কিন্তু রাজনীতির যে ইতিহাস, সত্যহিত ইতিহাস, ন্যায় ইতিহাস, সবার কাছে স্বীকৃত ইতিহাস, সেই ইতিহাসকে তিনি দুমড়ে মুচড়ে বিকৃত করার চেষ্টা করেছেন। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। মানে জিয়াউর রহমানের কীর্তি যদি বর্ণনা করা হয়, তাহলে শেখ মুজিব একটু ছায়া পড়ে যায় শেখ মুজিবের। এই কারণে বলতে চান না। মুক্তিযুদ্ধে যদি তাজউদ্দিন সাহেবেরও যে নেতৃত্ব দিয়েছেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, এইটা বলতে গেলেও শেখ মুজিব এর উপরে একটা ছায়া পড়ে যায়। এই কারণে তিনি তাজউদ্দিন সম্পর্কে কিছু বলতেন না, তাজউদ্দিনকে ছোট করে দেখাতেন। জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করতেন, কুৎসা রটাতেন। এবং তার সুযোগ্য সহধর্মিণী, যিনি আজীবন তার মৃত্যু পর্যন্ত মানুষের কথা বলার স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা, ভাষার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সমস্ত কিছুর জন্য যিনি জীবন পণ করে লড়েছেন, তাকে মিথ্যা মামলায় দিনের পর দিন একটা ধ্বংসস্তূপের কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। কিন্তু তারপরেও ফ্র্যাকশন অফ মিলিমিটার, 1 ইঞ্চি পরিমাণ তার আদর্শ থেকে, তার ন্যায় থেকে, তার ন্যায্যতা থেকে তাকে সরানো যায়নি। এই কারণেই জিয়া পরিবারের উপর ছিল তার প্রচন্ড ক্ষোভ। মিথ্যাচার এবং কুৎসা রটানো, কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে সমস্ত গণমাধ্যমকে হাতের মুঠোয় নিয়ে ভয় দেখিয়ে গুম, খুন, গুপ্ত হত্যার এক প্রচন্ড দুর্বিষহ নৈরাজ্য তৈরি করে তিনি এই কাজগুলো করেছেন।
বন্ধুরা আমার, সেই জিয়াউর রহমান, আমি বলেছি সকল ক্রান্তিকার। ৭৫-এর 15ই আগস্ট ঘটলো, যারা ঘটলো তারা কারা? কারা সেদিন মন্ত্রী হয়েছেন? কারা সেদিন প্রতিমন্ত্রী হয়েছেন? কারা সেদিন যে পার্লামেন্ট, মুস্তাকের পার্লামেন্ট বসেছেন এমপি, তারা কারা? সব আওয়ামী লীগের লোক। যারা মন্ত্রী হয়েছেন সব আওয়ামী লীগের মন্ত্রী, শেখ হাসিনার, শেখ মুজিবের ক্যাবিনেটে তারা ছিলেন। 15ই আগস্টের এই মর্মান্তিক ঘটনার পরে দেশে এক নৈরাজ্যকর অরাগতা। এই চলতে চলতে 3রা নভেম্বর থেকে আর দেশে কোনো সরকার ছিল না। বিশাল পাল্টাপাল্টি। জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রাখা হলো, গ্রেপ্তার করে রাখা হলো। 7ই নভেম্বর সিপাহী জনতা রাস্তায় বেরিয়ে এসে এক প্রবল বন্যার স্রোত তৈরি করে তাকে রাষ্ট্র ক্ষমতার আলোর সামনে, পাদপ্রদীপের সামনে তিনি নিয়ে আসলেন। তো এই জিয়াউর রহমান কার দ্বারা নির্বাচিত ছিলেন? জনগণের দ্বারা। জনগণের ইচ্ছায় সেনাবাহিনীর সিপাহী এবং জনগণ একসাথে। তার দায়িত্ব কি ছিল? যে শেখ মুজিব যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর বিপরীত কাজ করা। ৭২ থেকে ৭৫-এ অনেক অন্যায় বিরোধী দলকে হত্যার, অনেক বামপন্থীকে গুম করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, রক্ষী বাহিনীর অত্যাচার। এটা তো এক বর্বরচিত বিভৎস কাহিনী। আপনাদের বাবার কাছ থেকে, আপনাদের মায়ের কাছ থেকে এটা জানবেন কি কাহিনী। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে গণতান্ত্রিক অধিকার পাকিস্তানিরা দিতে চাইল না, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্বাচনের ফলাফলের অনুযায়ী সরকার গঠন করতে দেওয়া হলো না। সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রকে একবারে ধারালো তরবারি দিয়ে হত্যা করে সকল রাজনৈতিক দল বন্ধ করে দিলেন, সকল মিডিয়া বন্ধ করে দিলেন। সাংবাদিকরা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে না। তারপরে জিয়াউর রহমান 7ই নভেম্বর আবার গণতন্ত্রের পথ চলা। আপনারা সবাই জানেন, বহু পত্র পত্রিকা, নির্ভয়ে মানুষ কথা বলতে পারত, সরকারের নির্ভীক চিত্তে সমালোচনা করতে পারত। সব দল, যে আওয়ামী লীগকেও শেখ মুজিবুর রহমান বিলুপ্ত করে বাকশাল করিয়েছিলেন, সেই আওয়ামী লীগ নিজ নামে রাজনীতি করা শুরু করতে পারলো জিয়াউর রহমানের নামে। তো এই ব্যক্তি, তার যে অর্জন, একটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রকে নিশ্চিত করা, আবার তার অর্জন যে অল্প সময়ের মধ্যে একটা দুর্ভিক্ষ পীড়িত জাতি, একটা যুদ্ধ বিধ্বস্ত জাতি, তাকে স্বয়ং সম্পূর্ণ করা, নিজের পায়ে দাঁড় করানো, এই যে ক্ষমতা, এই ক্ষমতা জিয়াউর রহমান তিনি দেখাতে পেরেছেন। সেটা ছিল জনগণের ক্ষমতা। যে দুর্ভিক্ষের জন্য মানুষ ৭৪ সালে কলা গাছের পাতা খেয়েছে, আম গাছের পাতা চিবিয়ে খেয়েছে, মাছ ধরার জাল পড়েছে, এটা আমার বানানো কথা নয়, তার ছবি আছে বিভিন্ন পত্রিকায়। সেই পরিস্থিতি থেকে জিয়াউর রহমান খাল কাটলেন নিজে ১৬০০ মাইল, সৌদি আরব সহ পৃথিবীর মধ্যপ্রাচ্যের দেশে কর্মসংস্থানের জন্য শিক্ষিত অর্ধশিক্ষিত যুবকদেরকে পাঠালেন। শুধু তাই নয়, মালয়েশিয়া, জাপান থেকে উন্মুক্ত হয়ে গেল বিশ্বের বাজার জিয়াউর রহমানের নেতৃত্বে। দেশের অর্থনীতি আস্তে 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 এক সমৃদ্ধশালী পরিস্থিতির দিকে চলে গেল। চাল এমন উৎপাদন হলো, বিদেশে সেটা রপ্তানি করা হলো। এইটা তো তার একটা দিক গেল। আরেকটা দিক কি? আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের অস্তিত্ব ৭২ থেকে ৭৫-এ বিপন্ন ছিল। আমাদের পদ্মা নদীর পানির যে ন্যায্য হিস্সা, এইটা আমরা পাবো না। একতরফা ভাবে ফারাক্কা বাঁধ তৈরি করা হবে। বাংলাদেশ সরকারকে কিছুই বলা হলো না। যেদিন তারা পরীক্ষামূলক বলে চালু করবে, তার ২-১ দিন আগে বাংলাদেশের সরকারকে জানাবো আমরা বাঁধ তৈরি করেছি, আমরা কয়েকদিনের জন্য এটা চালু করব। শেখ মুজিব অনুমতি দিলে, দিয়ে কি হলো? আজ পর্যন্ত আমরা ন্যায্য পানির হিস্সা থেকে বঞ্চিত হলো। পদ্মা নদী শুকিয়ে গেল। পদ্মা নদীর মধ্যে দিয়ে এক সময় যে বড় বড় স্টিমার চলতো, স্টিমার চলে না, ঠেলা গাড়ি চলে, গরু গাড়ি চলে। কোথায় সেই প্রমত্তা পদ্মা? কোথায় সেই কীর্তিরসা পদ্মা? কোথায় সেই স্টিমার? কোথায় সে প্রবল পদ্মার স্রোত? শুকিয়ে গেল এক ফারাক্কা বাঁধের কারণে। যদি সেদিন একমত না হতেন, তাহলে ভারত সাহস করত না। আজকে এইভাবে তারা সাহস করতে করতে তিস্তা নদীর উপর বাঁধ,
টিপাই মুখ নদীর উপর বাঁধ। গোটা বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী নালা খাল বিলে পরিপূর্ণ একটি দেশ। সেই দেশ এখন শুকনো মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। বন্ধুরা আমার, এই কারণে জিয়াউর রহমান শুকনো মৌসুমে যদি পানি থাকে, তাই 1600 মাইল তিনি খাল কেটেছিলেন, যাতে শুকনো মৌসুমে পানির কোনো অভাব না। কত কি কাজ করেছে, কৃষি উৎপাদন, শিক্ষা বিপ্লব, সর্বক্ষেত্রে, এবং স্বাধীন পররাষ্ট্র নীতি। ভাই, সবার সাথে সম্পর্ক থাকবে বন্ধুত্বের, কিন্তু কারো গোলামি করব না। কেউ আমাদেরকে চোখ রাঙিয়ে কিছু করতে বলবে, আমরা সেটা করব না। এগুলো হচ্ছে জিয়াউর রহমানের অর্জন। গোটা জাতি উদ্বুদ্ধ হলো। আজকে কেন আমাদেরকে জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে? আমরা যখন দেখি আমাদের সীমান্ত মৃত্যুর প্রতীকে পরিণত হয়েছে, গুলি আর লাশ আর রক্ত ঝরছে, তখন জিয়াউর রহমানকে মনে পড়ে। যখন দেখি আবার বিভিন্ন নদীতে, অভিন্ন নদীতে বাঁধ দেওয়া হচ্ছে, তখন জিয়াউর রহমানকে মনে পড়ে যে তিনি কত দৃঢ়তায়, কত ক্ষিপ্রতায় পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার জন্য আন্তর্জাতিকভাবে তিনি দরবার করেছেন, সেখানে তিনি দাবি পেশ করেছেন। তাই জিয়াউর রহমান আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্ধুরা আমার, এই কারণেই তো তাকে হত্যা করা হয়েছে। একজন দেশপ্রেমিক ব্যক্তিকে আগ্রাসী শক্তি, আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি তারা সহ্য করবে না, কারণ তাকে দিয়ে অনেক কাজ করানো যাবে না। এইটাই ছিল তাদের লক্ষ্য। এই কারণেই তাদেরকে আজ্ঞাবাহী সরকার দরকার, শেখ হাসিনার মতো সরকার দরকার বলেই তারা শেখ হাসিনার মতো সরকারকে, যে ভোট পায়নি, যে ভুয়া ভোট করেছে, যে আমরা আর মামুদের ভোট করেছে, তাকে সমর্থন দিয়েছে দুই একটি দেশ। কেন দিয়েছে? সে হচ্ছে আজ্ঞাবাহী, তাকে দিয়ে অনেক কিছু কাজ করা যাবে, কিন্তু বেগম খালেদা জিয়াকে দিয়ে সেই কাজ করানো যাবে না, তারেক রহমানকে দিয়ে সেই কাজ করা যাবে না। তাই আবারও অত্যন্ত দুঃসাহসের উপর ভর করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তিনি এসেই পদ্মা নদীর উপর ফারাক্কা ব্যারেজ করেছেন। এটাতে বিদ্যুৎ উৎপাদন হবে, এটাতে যে নদীগুলো শুকিয়ে গেছে সেই নদীগুলোতে পানি প্রবাহিত করা যাবে, আরও নানাবিধ কর্মকাণ্ড করা যাবে। এইটা হচ্ছে একটি দেশপ্রেমিক পদক্ষেপ, একটি জাতীয়তাবাদী পদক্ষেপ, একটি সাহসী পদক্ষেপ, একটি ন্যায্য পদক্ষেপ তারেক রহমান সাহেব নিয়েছেন। বন্ধুরা আমার, আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে অঙ্গীকারগুলো করেছিলেন নির্বাচনের আগে, সেই অঙ্গীকার পালনের জন্য তিনি কয়েক সেকেন্ডও দেরি করেননি। প্রধানমন্ত্রী হয়েই তিনি এই যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড এবং পরবর্তীতে যে আপনার হেলথ কার্ড এবং অন্যান্য কার্ডের যে তিনি ঘোষণা দিয়েছেন, সেগুলোর কাজ, কিছু কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে খাল কাটা শুরু হয়েছে। গরিব মানুষ যাতে কম 2500 টাকা পাবে, তারা প্রতি মাসে পাবে। এবং আমাদের গ্রামীণ রুরাল ফিন্যান্স সেটা কিছুটা মজবুত হবে এই ফ্যামিলি কার্ডের জন্য, এই কৃষি কার্ডের জন্য, ফার্মার্স কার্ডের জন্য। এটা একটা অত্যন্ত মানবিক সরকার, যে সরকার জনগণের কাছে জবাবদিহিতা আছে। প্রত্যেকটি কাজে একটি গণতান্ত্রিক সরকারের জনগণের কাছে জবাবদিহিতা আছে। কারণ এই কথাগুলো নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছেন, তাই তিনি বিন্দুমাত্র সময় ক্ষেপণ করেননি, না করেই তিনি কাজগুলো শুরু করেছেন। বন্ধুরা আমার, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই ব্যক্তিটি একটি সিঙ্গেল ডাইমেনশনের ব্যক্তি নন, একটা মাল্টি ডাইমেনশনাল ব্যক্তি, বহুমাত্রিক একটি ব্যক্তি। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধ, জনগণের সংকট, জনগণের শোক, জনগণের আর্থিক উন্নতি, প্রত্যেকটি ক্ষেত্রে তার ওই অল্প সময়ের মধ্যে যে পথ দেখিয়ে গেছেন, যে দর্শন দিয়ে গেছেন, এটাই তো আমাদের আজকে পথ চলা। সেটাই আমাদেরকে উদ্বুদ্ধ করে, সেটাই আজকে আমাদেরকে যে কোনো সংকটের মধ্যে মোকাবেলা করতে সাহস যোগায়। এবং তার সুযোগ্য সহধর্মিনী ঠিক একই পথ অবলম্বন করে গণতন্ত্রকে বারবার তিনি পুনরুদ্ধার করেছেন। তার অমিত বিক্রম সাহস আজও আমাদের চলার প্রেরণা, আজও আমাদের চলতে আমাদেরকে বিরাট শক্তি যোগায়। বন্ধুরা আমার, আমি আজকে যারা এই আয়োজন করেছেন, আমাদের এই আইনজীবী বন্ধুরা,
আমাদের সেই দুঃসহ দিনে, সেই ভয়ঙ্কর ক্রান্তিকালে, সেই অমানুষার সময় এরাই ছিল আমাদের একমাত্র ভরসা। আমাদের কথায় কথায় আমাদের নামে মামলা, কথায় কথায় আমাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে যাওয়া, আর কোথায় কোনো আশ্রয় নেই, কোথায় কোনো আমরা কিছু বলতে পারি না, একমাত্র আদালতে আমাদের আইনজীবীরা আছেন। তারা তাদের প্রচেষ্টার মধ্যে দিয়ে দৌড়েছেন, কখনো বাদল ভাই, কখনো কাজল, কখনো কায়সার, কখনো মাসুদ ভাই, সানাল্লা ভাই, আল্লাহ তার ভালো করুক, সে যেভাবে করেছেন, সবাই মিলে, খোকন ভাই, সবাই মিলে তারা দৌড়াদৌড়ি করেছে। আজকে যারা তরুণরা, সিনিয়ররা, না হলে আমরা বেঁচে থাকতে পারতাম না। তারা যদি আইনগত সেই লড়াইটা না করে যেতেন, তাহলে যতটুকু আমাদের অস্তিত্ব ছিল সেই অস্তিত্বটাও বিলীন হয়ে যেত। তাই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এখানে যারা সুপ্রিম কোর্টের আইনজীবীরা রয়েছেন এবং ঢাকা জেলার যারা আইনজীবীরা আছেন, প্রত্যেকেরই এক অনবদ্য অবদান রয়েছে সেই ফ্যাসিবাদের আমলে আইনি লড়াইয়ের ক্ষেত্রে আমাদেরকে যে সহায়তা করেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এ পর্যায়ে সবাই বসেন, একটা মোনাজাত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাত ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। ইয়া আল্লাহ, আমরা কতিপয় বান্দা বান্দি আপনার দরবারে এখানে একত্রিত হয়ে আমরা পবিত্র কোরআনখানি থেকে তেলাওয়াত করেছি, দুরূদ শরীফ পড়েছি। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে ইয়ার সবেটুকু দোজাহানের সরদার ফাঁকা ইমানদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক সোনার মদিনায় পৌঁছে দেন ইয়া আল্লাহ। আল্লাহ ইয়ার সবটুকু সারা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত অবস্থায় আছে, প্রত্যেকের রুখের উপর পৌঁছায় দেন ইয়া আল্লাহ। আল্লাহ, খাস করে আমরা আজকে যাকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু উপলক্ষে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ, ওনার মাগফিরাত কামনায় আমরা একত্রিত হয়েছি। আমরা যা কিছু দুরূদ শরীফ পড়েছি, পবিত্র কোরআনখানি থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ ওনার রুহুর উপর ইয়ার সবটুকু পৌঁছায় দেন ইয়া আল্লাহ। আল্লাহ, বেগম খালেদা জিয়ার রুহুর উপর ইয়ার সবটুকু পৌঁছায় দেন ইয়া আল্লাহ। আল্লাহ, আরাফাত রহমান কোকর রুহুর উপর ইয়ার সবটুকু পৌঁছায় দেন ইয়া আল্লাহ। আল্লাহ, ইয়ার উসিলা করে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের জীবনের জানা অজানা সবিরা কবিরা গুনাহ মাফ করে দিয়ে আমাদের প্রত্যেককে আপনার নেক বান্দা বান্দি হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।